এর আগে তোমাদের আমি 188 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 189 পৃষ্ঠা থেকে। 189 পৃষ্ঠায় কি বলছে? ঘন বস্তু দেখে, বিভিন্ন ধরনের ঘন বস্তু দেখে। ঠিক আছে, এই ঘন বস্তু দেখার আগে ঘন বস্তু সম্বন্ধে কিছু সাধারণ জ্ঞান তোমাদের দিয়ে দিই, যেগুলা তোমাদের এই অঙ্কগুলো করতে সাহায্য করবে। খুবই সহজ হয়ে যাবে এই অঙ্কগুলো যদি ঘন বস্তু সম্বন্ধে জেনে যাও। এই ঘন বস্তু কাকে বলে? ঘন বস্তু হলো যে কিছুটা জায়গা দখল করে রাখে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে ঘনবস্তু বলে। এবং প্রতিটা ঘনবস্তুই হচ্ছে ত্রিমাত্রিক, 3টি করে মাত্রা থাকে। ঘনবস্তু মাত্র 3টি মাত্রা। এর আগে তোমাদের রেখা শেখানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে এক রেখায় এক মাত্রিক, শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই। কিন্তু ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টেই থাকে, তার জন্য এটা ঘনবস্তু। এটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে ঘনবস্তু বলে সহজ ভাষায়। ঠিক আছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এবং কিছু জায়গা দখল করে থাকে, তাকে ঘনবস্তু বলে। এবার এই ঘনবস্তু দুটি ভাগ আছে। ঠিক আছে, একটা ভাগ হলো সুষম ঘনবস্তু আর একটা হলো অসম ঘনবস্তু। এর দুটি ভাগ। ঠিক আছে, এক হলো সুষম আর একটা হলো অসম। ঠিক আছে, এবারে সুষম কাকে বলে? সুষম তাকে বলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু নির্দিষ্ট ভাবে মাপা যায়, তাকে সুষম বলে। যেমন একটা মাঝিসির বক্স। ঠিক আছে, মাঝিসির বক্সে তুমি সব মাপতে পারবা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই মাপতে পারবা। লুডো ছক্কা। ঠিক আছে, লুডো ছক্কা, এরও তুমি সবকিছু মাপতে পারবা। আর অসম বস্তু কাকে বলা হয়? যার নির্দিষ্ট ভাবে মাপা যায় না, যেগুলা যেমন এলোমেলো খোবড়া পাথর, পাহাড়, পর্বত। ঠিক আছে, এদের নির্দিষ্ট ভাবে মাপা অত সহজ নয়, মাপতে যাদের অসুবিধে হয়। বুঝতে পারলে? এদের দৈর্ঘ্য, প্রস্থ এক হবে না, মিলবে না। ঠিক আছে, এদের কোনো কিছুই মিলবে না, কিন্তু এদের আয়তন একটা আছে, তবু এদের বলা হয় অসম ঘনবস্তু। এরা হচ্ছে অসম আর এরা হচ্ছে সূক্ষ্ম ঘনবস্তু। বুঝা গেল? আবার দুটি ভাগ হলো, ঘনবস্তু দুটি ভাগ হলো, কিন্তু আকৃতি অনুযায়ী এদের আবার 5টা ভাগ হতে পারে, তারও বেশি হতে পারে। সাধারণত 5টা আমি দেখাচ্ছি আকৃতিতে। তাহলে এদেরকে আবার আকৃতি অনুযায়ী 5 প্রকারে ভাগ করা যায়। কি কি? ঘন, এক হলো ঘনক। ঠিক আছে, এই ঘনক জিনিসটা কি? যদি কোনো জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হয়, তাকে ঘনক বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ঘনক কাকে বলে। যার দৈর্ঘ্য, প্রস্থ সব সমান হবে, উচ্চতা সবকিছু সমান, তাকে ঘনক বলে। উদাহরণস্বরূপ যদি নেই আমরা, লুডো ছক্কা নিতে পারে, চার কোনা বাক্স নিতে পারে। ঠিক আছে, তারপরে চলে আসে কি? আয়তকার ঘনক। এই আয়তকার ঘনটা কি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে এবং তলগুলি আয়তকার। ঠিক আছে, এই উদাহরণস্বরূপ দেশলাইটের বাক্স দেখো। ঠিক আছে, যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে এবং তলগুলি আয়তকার হয়, ওটা আয়তকার কাকে বলে তোমরা তো জানো। যার দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম, তাকে আয়তকার বলে। তাহলে যার দৈর্ঘ্য বেশি হবে, প্রস্থ কম হবে, সেরকম আয়তকার যাই হবে, তাকে বলা হয় আয়তঘন। বুঝতে পারলে? যার দুটো প্রস্থ এক হবে, উপরের তলও এক হবে, পাশের তলও এক হবে, 3টি তলই এক হবে, তাদের বলা হয় আয়তঘন। ঠিক আছে, 3 নম্বরে আসে কি? গোলক। তাহলে গোলক কাকে বলে? এ ধরো এটা ফুটবল হলো। ঠিক আছে, এটা একটা গোলক। যে ঘনবস্তুর আকার সম্পূর্ণ গোল এবং এর একটি মাত্র বক্রতল, এটাকে যেখানেই যেভাবে ছেড়ে দাও, একটা তলে গিয়ে দাঁড়াবে, একটাই তল আছে এর। তাহলে এটা হচ্ছে একটা যার বক্রতল থাকে, তাকে ঘনক বলা হয়। ঠিক আছে, এই, তাহলে এবারে গোলক কাকে বলে? যে ঘনবস্তুর আকার সম্পূর্ণ গোলাকার এবং এর একটি মাত্র বক্রতল থাকে, তাকে গোলক বলে।
বুঝতে পারলে? এর উদাহরণস্বরূপ মার্বেলের বল, ফুটবল ইত্যাদি হতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল গোলক। তারপরে 4 নম্বরে আসে বেলুন বা সিলিন্ডার। বেলুনই লিখলাম। ঠিক আছে, বেলুনটা কিভাবে হবে? এই ধরো বেলুন বা সিলিন্ডার। এবার এটাকে কি বলে? যার দুই প্রান্ত গোলাকার। এ দেখো দুই প্রান্ত গোলাকার, এটাও হতে পারে। তাহলে যার দুই প্রান্ত গোলাকার বা বৃত্তাকার এবং মাঝের অংশটি বক্রতল, এই যে দুই দিকটা গোলাকার হলো আর মাঝেরটা হচ্ছে বক্রতল, এভাবে গোল হতেই থাকবে। বুঝতে পারলে? তাহলে এর উদাহরণস্বরূপ কি কি পাবো? পাইপ হবে, গ্যাসের সিলিন্ডার হবে, গ্লাস হবে। বুঝতে পারলে? পাইপ হইতে পারে, জলের পাইপ। তাহলে এটা কি? এটাকে বেলুন বা সিলিন্ডার বলা হয়। বেলুন বা সিলিন্ডার কাকে বলে? যার দুই প্রান্ত বৃত্তাকার এবং মাঝের অংশটি বক্রতল বা গোলাকার, তাকে বেলুন বলে। তারপর 5 নম্বরে চলে আসবো শঙ্কু বা মোচক। যার নিচের দিকটা বৃত্তাকার, উপরের দিকটা ক্রমাগত সরু হতে থাকবে, গিয়ে একটা বিন্দুতে লেগে যাবে, তাকে শঙ্কু বলে। যেমন এই দেখো নিচের দিকটা গোলাকার দিলাম, তারপর এখান থেকে উপরের দিকটা যা যেতে দেখো একটা বিন্দুতে মিলিত হয়ে গেল, তাহলে এ হয়ে গেল শঙ্কু। ঠিক আছে, তাহলে পিরামিডও হইতে পারে, পিরামিডও হইতে পারে, সিঙ্গাড়া হইতে পারে, আইসক্রিম হতে পারে। তাহলে শঙ্কু কাকে বলে কি বুঝলাম? যার নিচের দিকটা গোলাকার, উপরের দিকে ক্রমাগত শুরু হতে হতে একটা বিন্দুতে মিলিত হয়, তাকে শঙ্কু বলে। তাহলে আকৃতি অনুযায়ী 5 প্রকার। আর প্রধানত ঘনবস্তু 2 প্রকার, সুষম ঘনবস্তু, অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু কাকে বলে জানা গেল, যার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সবকিছু সঠিকভাবে মাপা যায়, তারা সুষম। আর অসম ঘনবস্তু, যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে কিন্তু সঠিকভাবে মাপা যায় না, তাদেরকে বলা হয় অসম ঘনবস্তু। আবার আকৃতি অনুযায়ী 5 প্রকার, কি কি? ঘনক, আয়ত ঘন, গোলক, বেলুন, শঙ্কু। এগুলো তোমরা শিখে নিবি। তাহলে এবার অঙ্কগুলা করতে শুরু করে দেখো, খুবই সহজ হবে এবার অঙ্কগুলা। তারপরে চলে যাব আমরা 190 পৃষ্ঠায় বিভিন্ন ঘনবস্তুর কত তল আছে দেখে। তাহলে ইটের ওপরের তল আয়তক্ষেত্রের সমতল। ইটের এরকম কটি তল আছে? এরকম তল দেখো 6টা আছে, উপর নিচে 3 জোড়া। তাহলে এখানে 6টি সমতল আছে। তারপর বলছি ইটের দুটো তল একটা প্রান্ত রেখা বা ধারে মিলছে। ইটে এরকম ড্যাশটি ধার আছে। এরকম কটি ধার আছে? 12টি ধার আছে। গুনে দেখো ইটের, তোমরা গুনে দেখবা। এ দেখো এইটা গুনো, 12টা ধার আছে। ঠিক আছে, 12টি ধার আছে, ওই জায়গায় লিখবা। তারপর বলছি ইটের তলগুলি উঁচু নিচু নয়, তাই এগুলি ড্যাশ সমতল হবে। তাহলে এখানে লিখবো সমতল। তাহলে ইটের নিচে কি হচ্ছে? সমতল। কারণ যদি মসৃণ থাকে সেটা সমতল, আর যদি এবড়ো খেবড়ো থাকে, উঁচু নিচু ঢেউ খাড়ানো থাকে, সেটাকে বক্রতল বা অসমতল বলা হয়। ঠিক আছে, তাহলে ইটের একটি আয়তাকার তলে ড্যাশটি শীর্ষবিন্দু আছে। তাহলে একটা তলে কটা শীর্ষবিন্দু থাকে আমরা তো জানি, 4টি কোণা থাকবে, প্রত্যেকটা তলে 4টি করে কোণা থাকবে। তাহলে এখানে লিখবো 4টি কোণা থাকে, 4টি। ওই শূন্যস্থানে বসিয়ে দেবো 4টে। তারপরে একটি ইটে মানে পুরো গোটা ইটে কটা থাকবে? তাহলে দেখো কোণা কটা আছে, দেখো ভালো করে। কোণা মেপে দেখবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 4টি কোণ। তাহলে 8টি হবে, দেখবো 8টি শীর্ষবিন্দু বা কোণ আছে। তারপরে দেখো নিজে করি ঘনবস্তুর উদাহরণ। ভাস্কর বোঝা তলের সংখ্যা কটা? প্রথমে চেয়েছে তলের সংখ্যা কটা। তাহলে এদের কটা তল হবে? 6টা তল হবে। বই আর ভাস্কর দুজনেরই তল হবে 6টি, তল হবে 6টি। ঠিক আছে, তারপরে কি চেয়েছে? তলের ধরন কি? তলের ধরন হবে সমতল, সবাই সমান হবে। দেখো তলের ধরন হলো সমতল। ঠিক আছে, তারপরে কি চাইছে? প্রান্ত রেখা সংখ্যা। রেখা কটা আছে? এটা ধরো জ্যামিতি, এই যে রেখা কোনা থাকে না পাশের, তাদের প্রান্ত রেখা বলে। 1টা 2টো 3টে 4টে। তাহলে 6 দুগুণে 12, 6টা তল আছে, প্রতিটা তলে 2টো করে রেখা, তাহলে 6 দুগুণে 12টা। 12টা প্রান্ত রেখা আছে। প্রান্ত রেখা কটা থাকবে? 12টা। ঠিক আছে, এবারে শীর্ষবিন্দু একটু আগে তো বার করলাম, 8টা হবে।
তারপরে কি বলছি, ইটের প্রতিটি তল আয়তাকার তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতি ঘনবস্তুর নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। ঠিক আছে, বিভিন্ন আয়তঘনের উদাহরণ, তাহলে সমকোণী চৌপল পরীক্ষায় পড়তে পারে, কোনগুলো সব সমান হবে। তারপরে কি বলছে, বিভিন্ন আয়তঘনের উদাহরণ। বিভিন্ন আয়তঘনের উদাহরণ তোমরা তো দিতে পারবে বেটা। আয়তঘন কাকে বলা হয়? বই, বাস্ক, ইট। ঠিক আছে, তাহলে ফাঁকা ঘরগুলো লিখে দেবা। তারপরে কি বলছে, আবার দেখে লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। এই আকৃতির ঘনবস্তুর নাম ঘনক। ঘনক তো তোমাদের একটু আগে শেখালাম। পাশাপাশি দুটি তল ড্যাশ ডিগ্রি কোণে নত। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে নত। প্রত্যেকটা, এই দেখো আয়তঘন প্রত্যেকটা 90 ডিগ্রি কোণে নত। এই কোণগুলো সবই 90 ডিগ্রি, সবাই সমান জায়গায় আছে, সবাই সমান জায়গায় আছে, দেখেছো? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে শূন্যস্থানে কি বসাবো? শূন্যস্থানে বসাবো 90 ডিগ্রি কোণ মতো। তারপরে বলছি নিচে করে ঘনকের উদাহরণ। তাহলে ঘনকের উদাহরণ তোমাদের নিজে থেকে করতে বলেছে। তাহলে এখানে ঘনকের উদাহরণ দেখে নাও। ঘনকের উদাহরণে কি দেবো আমরা? লুডো ছক্কা, লুডো ছক্কা। তারপর এখানে কি কি চেয়েছে? তল সংখ্যা কটা? তো আয়ত ঘন যা বার হয়েছে এরও তো বার হবে, তল 6টা হবে, তল 6টা। তারপরে ধার কটা হবে চেয়েছে, এরও ধার 12টা হবে, ধার 12টা হবে। তারপরে কি চেয়েছে? শীর্ষবিন্দু কটা? এরও 8টা কোণ হবে, শীর্ষবিন্দু মানে কোণ, 8টা হবে। তারপরে তলের ধরন কি হবে? এর সব সমতল হবে, সব সমতল হবে। আয়তঘনেরও যা আছে ঘনকেরও তাই তাই হবে, সেম। ঠিক আছে, শুধু এর এইটুকু পার্থক্য, ওর দৈর্ঘ্য প্রস্থ আলাদা, আর এর দৈর্ঘ্য প্রস্থ সব সমান, উচ্চতা সবই সমান, আর ওরটা হচ্ছে আলাদা, এইটুকু পার্থক্য। 191 পৃষ্ঠায় যাব। 190 কি বলছি? ফুটবলের ড্যাশটি মাত্র তল, এই তলটির আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি বক্রতল। তাহলে ড্যাশের জায়গায় কি লিখবো? ওখানে লিখবো একটি মাত্র তল হবে। ঠিক আছে, ও শূন্যস্থানের জায়গায় একটি মাত্র তল লিখবা। তারপরে ফুটবলের আকার ঘনবস্তুর নাম গোলক। ঠিক আছে, ফুটবলের আকারে ঘনবস্তুর নাম হলো গোলক। তাহলে অর্ধগোলক কাকে বলে? অর্ধগোলককে অর্ধগোলক বলে। তাহলে অর্ধগোলকের নিরেট অর্ধকার গোলক। তারপর দেখো একটা বাটি আঁকা আছে এইভাবে, বাটিটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, তাহলে নিরেট অর্ধকার গোলকের দুটি তল, দুটো তল আছে, একটা হচ্ছে কি তল? একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, দুটো তল আছে, একটা হলো সমতল, এখানে লিখবো একটি সমতল আর একটি বক্রতল। ওখানে তো দুয়াই আছে করে, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সমতল, আর এই পাশেরটা হচ্ছে বক্রতল। তারপরে কি বলছি? ফাঁকা ঘরগুলো পূরণ করে। ফাঁকা ঘরগুলো পূরণ করে বলছে ঘনবস্তু গোলক আর নিরেট। উদাহরণ দেওয়া আছে, তল সংখ্যা দেওয়া আছে, তলের ধরন লিখতে বলেছে। তাহলে গোলকের উদাহরণ কি? গোলকের উদাহরণ ফুটবল, মার্বেল, পাথর। তলের সংখ্যা কত? এর তল একটাই হয়, গোলকের একটাই তল হয়। তলের ধরন কি? তলের ধরন হচ্ছে বক্রতল। নিরেট হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক কি? বাটি। ঠিক আছে, এবারে বাটির তল সংখ্যা কটা? দুটি, একটা বক্র আর একটা হচ্ছে সমতল। এগুলো তোমরা সব নিজে নিজে করতে পারবা। আইসক্রিমের কোণে কটি সমতল? একটি সমতল, একটি বক্রতল আর একটি শঙ্কু আছে। এগুলো সব কিছু তোমরা নিজে নিজে করতে পারবা, এগুলো দেখে দেখে তোমরা করে নিও। তারপর আমি ডাইরেক্ট চলে যাব সঠিক উত্তর খুঁজে লিখে। ঠিক আছে, 193 পৃষ্ঠায় সঠিক উত্তর খুঁজে লিখে ওখানে চলে যাব। প্রথম প্রশ্ন কি আছে? ঘনক একটি বিশেষ ধরনের বেলুন, শঙ্কু, আয়তঘন নাকি গোলক? এর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তাহলে সঠিক উত্তর খুঁজে এক একটা। ঠিক আছে, ঘনক মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হবে। তাহলে এখানে বিশেষ ধরনের কি হবে? বেলুন তো হবে না, বেলুনে তো দুটো আলাদা আলাদা জায়গায় কোণ আছে, গোলক তো আলাদা, শঙ্কু আলাদা, তাহলে এখানে আয়তঘন হবে। তারপর বলছি টোপর আকৃতির পিরামিড। টোপর আকৃতির পিরামিড শঙ্কু, প্রিজম, গোলার কার মতো? শঙ্কুর মতো। টোপর আকারের পিরামিড শঙ্কুর মতো হবে। শঙ্কু কিরকম সে তো আমরা জানি, তাহলে শঙ্কু হবে এটা। তারপরে ঘনবস্তুর মাত্রা। ঘনবস্তুর মাত্রা কটা থাকে? ঘনবস্তুর মাত্রা থাকে তিনটে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তারপরে বলছে
একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বক্স, মার্বেল। তাহলে আয়তঘন কি হবে? বাস্তু হবে। আয়তঘন কাকে বলা হয়? আয়তঘন কাকে বলা হয় তোমরা তো জানো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু তারা আলাদা আলাদা হয়, সঠিকভাবে মাপা যায়, তাদেরকে আয়তঘন বলে। তাহলে এখানে বাক্স হবে। বলছে একটি থামের 5 নম্বর এটা কি বলছে? একটি থামের আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ না গোলাকার? থাম কিভাবে হবে? থাম তো জানো লম্বা পাইপের মতো হয়, আর পাইপ তো চোঙ আকৃতির, তাহলে এটা চোঙ হবে। লুডোর ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, গোলক না চোঙ? তাহলে লুডোর ছক্কা তো ঘনক। ঘনক কাকে বলা যায়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়, তাকে ঘনক বলে। তাহলে এখানে ঘনক হবে উত্তর। আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ না শঙ্কু? এটা প্রিজম হবে, পিরামিড হবে না, চোঙ হবে না, শঙ্কু হবে না। পিরামিড, চোঙ, শঙ্কু এরা তো আলাদা, প্রিজম হবে। তাহলে শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্রের, ত্রিভুজাকার ক্ষেত্রের, বর্গাকার ক্ষেত্রে না আয়তাকার ক্ষেত্রে? শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্রের, ত্রিভুজাকার ক্ষেত্রের, বর্গাকার ক্ষেত্রে না আয়তকার? মানে 4 কোণা হবে না গোলাকার হবে না 3 কোণা হবে, সেটা বুঝাতে চাইছে। তাই শঙ্কু সবসময় তলায় বৃত্তাকার হয়, গোলাকার হয়। তাহলে শঙ্কু কাকে বলে তোমরা তো দেখেছি, আমি ছবি আঁকিয়ে দেখেছি। এবারে চোঙের বক্রতল হচ্ছে কটা? চোঙের বক্রতল কটা হবে? চোঙের বক্রতল একটি হবে। চোঙ মানে তো বুঝতে পারছো, গোল পাইপের মতো, ওইটাকে চোঙ বলা হয়। তাহলে এটা একটিই হবে। ঠিক আছে, সব কটা হয়ে গেল, 9টা হয়ে গেল। তারপরে কি বলছি, এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে। বলছি গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি আছে, তাহলে বাটি কার কাছে হবে? বাটি হচ্ছে অর্ধগোলক আকৃতির, তাহলে ওখানে লিখবো বাটি হচ্ছে অর্ধগোলক আকৃতির কাছাকাছি আছে। ঠিক আছে। তারপরে ধান মাড়াইয়ের উপরের অংশ, ধান মাড়াইয়ের যে উপরের অংশটা আছে দেখো হুল মতো, ওটা শঙ্কু আকৃতি, এবং নিচেরটা দেখো চোঙের মতো আছে। উপরের দিকটা শঙ্কু আর নিচের দিকটা দেখো চোঙের মতো আছে, চোঙ আকৃতি। মুখ খোলা টিন, মুখ খোলা টিন হচ্ছে আয়তঘন। তাহলে বোতলের আকৃতির ওটা দেখো, বোতলের আকৃতি ওটা হচ্ছে চোঙ, বুঝতে পারলে? ওখানে চোঙ লিখে দেওয়া। তাহলে আজ এই পর্যন্তই থাক।